এসএসসির নয়া ফাঁদ, অর্থাৎ তোমরা পরিষ্কার বুঝে গেছো গত রাতের নোটিফিকেশান, যেখানে এসএসসি তার ফেজ 14 তার নোটিফিকেশানটা পাবলিশ করেছে, কিন্তু তার মধ্যে প্রচুর গোলক ধাঁধায় তোমরা ধেঁধে আছো। তো সেই সমস্ত গোলক ধাঁধা থেকে বের করে আনবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর ফেজ 14-এর নোটিফিকেশান সম্বন্ধে A to Z কি করলে তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে, আর কোনগুলো তুমি ফর্ম সাবমিটের আগে বারংবার চেক করে দেখে নেবে। কারণ যদি একটা ছোট ভুল হয়ে যায় তার জন্য তোমাকে 500 টাকা পর্যন্ত ফাইনের খেসারত গুনতে হতে পারে যখন কারেকশন উইন্ডো ওপেন হবে। তাই 500 টাকায় দেখো, 100 টাকা ফর্ম ফিল আপ জেনারেলদের জন্য, সেই 100 টাকা ফর্ম ফিল আপের খেসারত যদি 500 টাকা পর্যন্ত গিয়ে না দাঁড়ায়, তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে তোমাকে দেখতে হবে। আর এসএসসি ফেজ 14-এর এই পরীক্ষা তোমাকে জানাবে যে পরবর্তী এসএসসির পরীক্ষাগুলো, অর্থাৎ সিএইচএসএল, এমটিএস, সিজিএল বা আরও যে এসএসসি জিডির পরীক্ষা, সেগুলোর এক্সাম প্যাটার্ন ঠিক কেমন হতে চলেছে। সেজন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো এখনও সাবস্ক্রাইব করোনি, রেগুলার বেসে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কিন্তু লিঙ্ক, মানে আমাদের যে পেজ, সেগুলোর নাম সম্পূর্ণ দেওয়া আছে, সবাই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি আজকে আমাদের সেই ভিডিও, যেটা 130টা পৃষ্ঠার নোটিফিকেশান পাবলিশ করেছে আমাদের এসএসসি। সেই 130 পেজের গোলক ধাঁধা আজকে আমরা সুন্দরভাবে বাংলাতে পিপিটি আকারে জানব, যে সেখানে কোথায় কি ফাঁক ফোকর ছিল বা কোনগুলো করলে ফর্ম সরাসরি বাতিল হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের এই যে বিষয়টা। সত্যি কথা বলতে আমাদের এসএসসি ফেজ 13, অর্থাৎ বিগত বছরে যে ফেজ 13 ছিল, সেই ফেজ 13-এর তুলনায় এবারের কাঠামোগত ও প্রযুক্তিগত আমূল পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ একটা সামান্য ভুলের জন্য তোমার সারা বছরের প্রস্তুতি এক লহময়েই শেষ হয়ে যেতে পারে। তাহলে সেই চেঞ্জেসগুলো কি সমস্ত কিছু জানবো। তার আগে আমাদের ইম্পর্টেন্ট ডেটস সম্বন্ধে জানতে হবে আমাদের এসএসসি ফেজ 14-এর নোটিফিকেশান সম্বন্ধে। তো এসএসসি ফেজ 14-এর নোটিফিকেশানটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, আবেদন শুরু হয়ে গেছে অলরেডি 13 এপ্রিল, অর্থাৎ গতকাল থেকে। তো এর এন্ড ডেট কবে? স্যার 4ই মে। স্যার সমস্ত কিছু বুঝলাম, 13 তারিখে শুরু হয়েছে অর্থাৎ গতকাল, এবং মে মাসের 4 তারিখে এর হচ্ছে আবেদন শেষ হয়ে যাবে রাত 11টার সময়। এটুকু পর্যন্ত ঠিক আছে। ফি জমা দেওয়ার লাস্ট ডেট কবে? 5ই মে। কারেকশান উইন্ডো কবে আসবে? 11 থেকে 13ই মে। আর পরীক্ষা কবে হবে? কম্পিউটার বেসড এক্সামিনেশান জুন মাসে 26-এ, অর্থাৎ এই বছরই জুন মাসে। তাহলে কত তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, এপ্রিলের ফর্ম ফিল আপ শুরু, মেতে শেষ, মেতেই তোমার ফর্ম সাবমিশন বা জমা দেওয়ার, অর্থাৎ ফর্ম ফিল আপের যে ফিস সেটা জমা দেওয়ার লাস্ট ডেট, এবং কারেকশান উইন্ডো মেতেই দিচ্ছে, আবার তার পরের মাসেই পরীক্ষা নিচ্ছে। তো সময় তো খুব কম, কিন্তু এইগুলোর মধ্যেও গোলক ধাঁধা আছে। বলে স্যার কি বলছেন? একদমই তাই। তার কারণ হচ্ছে এই 4ই মেটা হচ্ছে তোমার স্ন্যাপশট ডে, ঠিক আছে বলতে পারো, বা ওই ডেটটাকেই তুমি বলতে পারো আইনির স্ন্যাপশট। বলে স্যার কেন বা এই কথা বলছেন? তার কারণ হচ্ছে এই 4ই মে এই ডেটটাকে ভালো করে তোমাদেরকে হাইলাইট করে বোঝানোর একটাই উদ্দেশ্য, যাদের এখনও পর্যন্ত, যেহেতু ফেজ 14 এখানে 10th লেভেলের একটা পরীক্ষা হয়, 12th-এর একটা পরীক্ষা হবে, আর গ্রাজুয়েশন বা বিএ লেভেলের একটা কিন্তু, মানে গ্রাজুয়েশন পোস্টের উপরে একটা কিন্তু হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 12th বা গ্রাজুয়েশন, এই যে 3টে পোস্টের যদি কেউ এখনও পাঠরত হয়ে থাকো, বা কেউ ধরো তার ওবিসি, ইডব্লিউএস, এসসি এসটির সার্টিফিকেট বানাতে দিয়েছো, কিন্তু যদি 4ই মের আগে তুমি পাও বা এইগুলো তোমার কাছে চলে আসে, বা যে কোনো পরীক্ষার সার্টিফিকেট পেয়ে যাও, তাহলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন গ্রাহ্য, না হলে বাতিল হয়ে যাবে। কারণ সরাসরি স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে 5ই মে হাতে আসা কোনো রেজাল্ট
সরি, বলছে 5ই মেতে হাতে আসা কোনো রেজাল্ট বা সার্টিফিকেট আইনি অস্তিত্ব এই নিয়োগে গ্রাহ্য হবে না। তার মানে 5ই মেতে, ধরো 4ই মে তো অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে, 5ই মে তোমার কাছে এই কাস্ট সার্টিফিকেট ছিল না, চলে আসলো, বা এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি কিছু ছিল না, চলে আসলো, বা তোমার ধরো গ্রাজুয়েশনের কোনো সেমিস্টার বা ধরো কোনো রেজাল্ট বাকি ছিল, সেটা তুমি পাওনি, এই 5ই মে তুমি ধরো পেয়েছো। এই জিনিসগুলো নিয়ে তোমার কিন্তু কোনো রকমভাবে তুমি তার পরবর্তীতে আবেদন তো আর করতেই পারবে না, আবেদন ডেট শেষ হয়ে যাবে, এবং ওই যে জবটার জন্য তুমি আবেদন করে রেখেছো বা রাখবে যে অ্যাপিয়ারিং হিসাবে, সেই ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ফর্মটা কিন্তু আর সাবমিট হবে না। তো 4ই মে তোমার হচ্ছে, ওই জন্যই বললাম, একটা আইনি স্ন্যাপশট বা নির্ণায়ক ডে বা ডেট। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেল কতটা কড়াকড়ি বা কিছু হতে চলেছে। তাহলে স্যার ফেজ 13 থেকে ফেজ 14 কেন আলাদা বা কিভাবে আলাদা, সমস্ত কিছু জানবো সুন্দরভাবে পরবর্তী দেখো স্লাইডের মাধ্যমে। আবেদন করার আগে 3টে জিনিসের বড় পরিবর্তন কি কি? নতুন ওয়েবসাইট, OTR মানে অন টাইম রেজিস্ট্রেশন। ঠিক আছে, সেটা কি আগে ছিল কি ssc.nic.in, সেটা পরিবর্তন করে করা হয়েছে ssc.gov.in, এবং একটা পোস্টের জন্য তোমাকে বারংবার অ্যাপ্লাই করতে হচ্ছিল আগের যে ওয়েবসাইট ছিল, বর্তমানে সেটা আর করতে হবে না, অন টাইম রেজিস্ট্রেশন করলেই তুমি সমস্তগুলোতে অ্যাপ্লাই করতে পারবে সুন্দরভাবে পরপর। ওকে, পরবর্তী লাইভ ফটো ক্যাপচার, অর্থাৎ এবারে আর ওই 6 মাসের পুরনো ফটো নিয়ে স্ক্যান করে আপলোড করলে হবে না, লাইভেই তোমাকে কিন্তু ফটো ক্যাপচার করতে হবে, তারও অনেক বিধিনিষেধ আছে, পরবর্তী পেজে আস্তে আস্তে দেখব। আধার অথেন্টিকেশন, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, তার মানে সরাসরি তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে যুগ যেমনভাবে এগোচ্ছে, ঠিক তেমনভাবে কিন্তু এদিকেও এসএসসি কিন্তু তার পরিবর্তন করে করে এগোতে চাইছে বা চেষ্টা করছে। ssc.nic.in পরিবর্তন হয়ে ssc.gov.in, তার মানে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের OTRটাকে কমপ্লিট করবে, মানে অন টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, এবং একেবারে তুমি যদি আধার লিঙ্ক ওখানটায় সেইভাবে করে রাখতে পারো বা ফিঙ্গারপ্রিন্টে বা সেটা যদি করে দিতে পারো, তোমার তাহলে আর এই যে আধার যে OTR যেটা তুমি করছো, তখন যদি একেবারে রিয়েল টাইম বায়োমেট্রিক করে নিয়ে দাও বা করে ফেলো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু ওই যে পরীক্ষা দিতে ঢোকার সময়, ঠিক আছে, তখন তোমার যদি কোনো আইডেন্টি প্রুফ নাও থাকে, তুমি ঢুকতে পারবে যদি আধার অথেন্টিকেশনটা করা থাকে। ঠিক আছে, কারণ তোমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েই তোমাকে তখন কিন্তু ঢুকিয়ে নেওয়া হবে, যাতে এটা অন্য কেউ তোমার পরীক্ষা গিয়ে না দিতে পারে বা এরকম না হয়, তার জন্য একটা কড়া বিধিনিষেধ। ঠিক আছে, তারপরে স্ক্যান করা ছবি বললাম যে হবে না, লাইভ ওয়েবক্যামের সাথে ফটো তুলতে হবে, কিন্তু সেগুলোর কি কি রেস্ট্রিকশান সব আমরা দেখব। কিন্তু তার আগে আধার অথেন্টিকেশনটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। আধার অথেন্টিকেশনটা কী জিনিস? ভুয়ো পরীক্ষার্থী রুখতে বায়োমেট্রিক প্রাচীর, অর্থাৎ আধার অথেন্টিকেশনটা এই জন্যই করেছে যাতে ভুয়ো প্রার্থীরা গিয়ে না পরীক্ষা দিয়ে ফেলতে পারে। তাই ব্যাপারটা যেটা হবে, তুমি যখন এক্সাম হলে যাবে, তুমি এই OTR অর্থাৎ অন টাইম রেজিস্ট্রেশন যখন করবে ওয়েবসাইটে, এই OTR করার সময় যদি আধার লিঙ্ক করে রাখো তুমি, তাহলে পরীক্ষার দিন আলাদা রঙিন ছবি বা অরিজিনাল আইডি প্রুফের কোনো প্রয়োজন নেই, সরাসরি সেন্ট্রাল ডেটাবেস থেকে বায়োমেট্রিক যাচাই হবে। এরকমভাবে দেখতে পাচ্ছ, ডিরেক্ট বায়োমেট্রিক, তোমাকে বায়োমেট্রিক যাচাই করে তোমাকে ঢুকতে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যে ছবিটা, লাইভ ক্যামেরার ছবিটা তুমি দেবে, কিভাবে দেবে? যে কোনোভাবে ছবি দিলে হবে না, যেমন মাস্ক পরে যদি দাও হবেই না, টুপি পরে থাকলে হবে না, গ্লাস বা চশমা পরে থাকলেও হবে না, এবং যেখানে তুমি ছবিটা তুলবে সেখানে পর্যাপ্ত সঠিক আলো, ব্যাকগ্রাউন্ড একেবারে ক্লিয়ার এক রকমের থাকতে হবে, অর্থাৎ ছবি তোলার সময় মুখে যেন পর্যাপ্ত আলো থাকে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ প্লেন হয়। ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার চোখের লেভেল রাখুন, মুখ যেন ফ্রেমের ঠিক মাঝখানে থাকে। টুপি বা চশমা একদম নয়, কারণ টুপি বা চশমা মাস্ক পরা চলবে না, ইয়ারফোন লাগানো থাকলেও ফর্ম সরাসরি বাতিল হবে, ভালো করে দেখে নাও। কানে হেডফোন, ইয়ারফোন যদি থাকে তাহলেও ফর্ম কিন্তু বাতিল হবে। তাই একদম স্ক্রিনের মাঝখানে বরাবর রাখবে, ঠিক আছে, যেন সবটাই আসে মুখ ভালোভাবে, চোখে কোনো গ্লাস থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না,
কানে কোনো ইয়ারবাড বা ইয়ারফোন থাকবে না, ঠিক আছে, বা কোনো চশমা পরা থাকবে না। তো এইগুলো কিন্তু তাহলে ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সরি, তোমাদের এবারে মনে হতে পারে যে স্যার তাহলে কি এ পুরোপুরি তো এআইয়ের মতো বানিয়ে দিতে যাচ্ছে, মানে এআই দিয়ে যেন মনে হচ্ছে আমাদের পরীক্ষা হলে ঢোকাবে, এরকম মানে চেকিং করে এরকম মনে হচ্ছে। একদমই তাই, ঠিক সেরকমটাই আস্তে আস্তে কিন্তু এগোনোর প্রতিক্রিয়া বা চলছে। তোমাদের তাহলে স্যার চশমা পরলে কি এআই ছবি আমাদের ক্যাপচার করে না ঠিকঠাক? চশমা পরলে ছবি ক্যাপচার করে না ঠিকঠাক, তার মানে হচ্ছে এইখানটাতে বাবু দেখো, এআই সিস্টেমে চোখের দূরত্ব মুখের জ্যামিতিক মাপ নিয়ে প্রোফাইল তৈরি করে। চশমায় কাঁচের প্রতিফলন বা ফ্রেমের সেই ল্যান্ডমার্কগুলো গুলিয়ে দেয়, ফলে পরীক্ষার দিন বায়োমেট্রিক সিস্টেমে লাল সংকেত দেখা দিতে পারে এবং বায়োমেট্রিক ম্যাচ নাও হতে পারে। তো এই যে কাঁচের যে রিফ্লেকশন, এই দেখো যখন লাইট পড়ে এদিক ওদিক রিফ্লেকশন যেগুলো হয় আর কি, এর জন্য সঠিক মুখটাকে ওরা ক্যাপচার করতে পারে না এআই, সেজন্য কিন্তু এখানটাতে সমস্যাটা তৈরি হয়। পরবর্তী, অলরেডি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি 13ই এপ্রিল অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, 4ই মে লাস্ট ডেট, এবং এই দিনই তোমার সমস্ত সার্টিফিকেট বলো যা সমস্ত কিছু এর আগে যদি হাতে পেয়ে যাও ভালো, এর পরে পেলে কিন্তু তার আর কোনো গ্রান্টেড হবে না। শুধুমাত্র 5 তারিখে তুমি ফর্মের ফিটা জমা দিতে পারবে। ফর্ম কারেকশান তো উইন্ডো আসবে 11 থেকে 13ই মে, সবচেয়ে বড় গোলক ধাঁধা এইখানটাতে। দেখে নাও যে তোমার যে যোগ্যতার যেটা তুমি বললে যে ফর্ম ফিল আপ যেটা তোমার হবে সেটা দেখে নাও। তার আগে একটুখানি তোমার যোগ্যতাকে আমি দেখিয়ে দেবো। দেখো 1 জানুয়ারি 2026 যেটা এজ লিমিট কি বলছে, পয়লা জানুয়ারি বা 1 জানুয়ারি 2026 অনুসারে নেবে। প্রত্যেকটা পোস্ট দেখো, একটা মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশন আছে, তার জন্য আলাদা আলাদা। প্রত্যেকটা কাস্টের জন্য তোমরা সবাই জানো যে রিল্যাক্সেশন থাকে, যেমন এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবিডির জন্য 10 বছর, পিডব্লিউবিডি ওবিসি আছে এটা আনরিজার্ভ ছিল, ওবিসির জন্য 13 বছর, পিডব্লিউবিডি এসসি এসটির জন্য 15 বছর, এবং এক্স সার্ভিসম্যানের জন্য মিলিটারি সার্ভিস বাদ দেওয়ার পর অতিরিক্ত 3 বছর। এসবগুলোর থেকেও বড় সমস্যা আছে, সেটা আগে শিক্ষাগত যোগ্যতা জেনে নাও। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কেন স্যার? তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, ঠিক আছে, তুমি যদি সবগুলো পাশ করে থাকো সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমার যদি সেই বললাম যদি কোনো সার্টিফিকেট বাতিল মানে এখনও পাওনি তুমি হাতে বা মার্কশিট পাওনি, সেটা কিন্তু আবেদন করলে আবেদন বাতিল হবে। আর একটা কথা এখানে সতর্ক বার্তা, 10 লেভেলের তুমি ধরো একটা অ্যাপ্লিকেশান করেছো, আবার আরেকটা অ্যাপ্লিকেশান করেছো একই নাম্বারে একই আধার নাম্বার সব দিয়ে, অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে সবগুলো। শুধুমাত্র একটাকেই নেওয়া হবে বা এটাকেই তোমার কিন্তু একটাই আবেদন করতে হবে। তুমি সেটা করলে এটাতে একটা করতে হবে, 12-এ করলে এটাও একটা করতে হবে, এটা করলে এটাও একটা করতে হবে। যোগ্যতা কি? শিক্ষাগত 10ম শ্রেণী পাস, যেহেতু ম্যাট্রিকুলেশন লেভেল। নির্দিষ্ট কিছু পাশের পদের জন্য আইটিআই লাগবে, যেহেতু টেকনিক্যাল যদি কোনো ট্রেড বা এরকম গ্রুপ থাকে সেখানের জন্য কিছু আইটিআই লাগবে। 12 পাসের জন্য দ্বাদশ শ্রেণী বা সমতুল্য কিছু পদের জন্য সায়েন্স বা টাইপিং স্পিডের প্রয়োজন হতে পারে। তার মানে এখানে কিছু কিছু পদের জন্য টাইপিং স্পিড আছে লাগবে, বা কী কী লাগবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কিছু ডিগ্রি হলেই গ্র্যাজুয়েশন পাশে যারা, তারা গ্র্যাজুয়েশনের পদের জন্য আবেদন করতে পারবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এই তো আবেদন তো করবে, আবেদনটা 4ই মে তোমাদের লাস্ট ডেট তোমরা দেখে নিয়েছো। আমি বলবো 4ই মে না, লাস্ট ডেটের অনেক আগে তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করবে। কারণ যেহেতু নতুন ওয়েবসাইটের ব্যাপার হচ্ছে, সার্ভার ক্র্যাশ করবেই, ঠিক আছে? তো সমস্যা কিন্তু হবে। ফি নিয়ে জেনে নাও, বলেছিলাম না সবচেয়ে বেশি গোলক ধাঁধা। তোমাদের মনে হতে পারে টাকা ইনকামের একটা বড় ফাঁদ পেতেছে এসএসসি, সেটা সাধারণ ফি অর্থাৎ জেনারেলদের জন্য 100 টাকা, এসসি এসটি মহিলা পিডব্লিউডি সবার জন্য বা প্রাক্তন সেনাকর্মী সবার জন্য ফ্রিতে, কোনো আবেদন ফি লাগবে না। কারেকশান উইন্ডো বলে দিয়েছি 11 থেকে 13ই মে। প্রথমবার ভুল হলে 200 টাকা। বললাম না একটা ছোট্ট ভুল তোমার সারা জীবন মানে 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। দেখো তুমি দ্বিতীয়বার ভুল করো 500 টাকা জরিমানা। বলবে স্যার কেন? তাহলে কি সত্যি এটা টাকাটা মানে ইনকাম করার ফাঁদ খুলেছে? একদমই নয়। যাতে তোমরা
একদম নির্ভুলভাবে সঠিকভাবে অ্যাপ্লিকেশান করতে পারো, বারবার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট না জ্যাম করে দাও, বা সবাই একসাথে যখন ঢুকি তখন কি ওয়েবসাইট ল্যাগ করে, সেই সিচুয়েশানটা যাতে তৈরি না হয়, প্রথমবারেই যারা ফর্ম ফিল আপ করছে যাতে একদম সতর্কতার সাথে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে, সেজন্যই এই কড়া পদক্ষেপ, সেজন্যই এই কড়া পদক্ষেপ। যে কোনো ক্যাটাগরির জন্য কিন্তু তখন এই ফাইন প্রযোজ্য ফর্ম ফিল আপের পরে ভুলের জন্য, ঠিক আছে? তাহলে তখন তোমাকে দিতে হবে 500 টাকা। কেন? তার কারণ কি বলছে, লক্ষ লক্ষ প্রার্থী বিনামূল্যে বারবার এডিট করার প্রবণতায় সার্ভারের DDoS অ্যাটাকের মতো লোড তৈরি করে। এই ফি আয়ের উৎস নয়, বরং দায়িত্ববোধ বাড়ানোর জন্য অহেতুক ট্রাফিক কমানোর ফিল্টার। পরবর্তী, স্যার পরীক্ষা তো দেব, পরীক্ষার প্যাটার্ন কি আছে? পরীক্ষার প্যাটার্ন কি সেম নাকি পাল্টে গিয়েছে আগের মতো? দেখো বাবু, প্যাটার্নে তো পরিবর্তন হয়েছে, সেটা পরীক্ষা দিলে তুমিও জানতে পারবে। আর আমি সবাইকে বলবো, এসএসসির এই পরীক্ষাটা সবাই দিতে যাও, তাহলে 2026-এর পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে তোমাদের কাউকে আর অন্যকে জিজ্ঞেস করতে হবে না। যদি তুমি পরীক্ষা দিতে যাও, তুমি বুঝে যাবে পরবর্তী MTS, CGL, CHSL, GD কী পরীক্ষা বা স্টেনো, ঠিক আছে, কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে বা কেমন প্যাটার্ন হতে চলেছে, ঠিক আছে? প্যাটার্ন কি? 100টি প্রশ্ন 200 নাম্বারে, মানে প্রত্যেকটা 2 নাম্বার করে, সময় 60 মিনিট অর্থাৎ 1 আওয়ার, ঠিক আছে? সেগমেন্ট কী কী থাকছে? রিজনিং থাকছে, ম্যাথ থাকছে, ইংলিশ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। খেলাটা এই পর্যন্ত ঠিক ছিল, খেলাটা ঘুরছে ব্যাংকিং লেভেলের মতো হয়ে। স্যার কি? এইখানে প্রত্যেকটা 4টে সেগমেন্ট দেখতে পাচ্ছ, এই 4টে সেগমেন্টে টাইমার ধরে 15 মিনিট করে কিন্তু দেওয়া হয়েছে বা এবারের থেকে হবে। তার মানে রিজনিং করার জন্য তুমি 15 মিনিট টাইম পাবে, ম্যাথ করার জন্য 15 মিনিট টাইম পাবে, ইংলিশ করার জন্য 15 মিনিট টাইম পাবে, জেনারেল অ্যাওয়ারনেস করার জন্য 15 মিনিট টাইম পাবে। পুরো টাইমার বেঁধে দেওয়া হয়েছে। তোমার 15 মিনিটেই তুমি যে এটা রিজনিং করছো, করতে করতে তোমার 15 মিনিট টাইম আউট হয়ে গেল, সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেসে মুভ করে যাবে, বা ম্যাথে মুভ করে যাবে, বা ইংলিশে মুভ করে যাবে, তার পরপর যেমন সাজানো থাকবে সেখানে মুভ করে যাবে একা একা। কি বললাম বোঝাতে পারছি? তো এইভাবে কিন্তু এই জায়গাটায় রাখা হয়েছে। প্রত্যেকটা ঠিক করলে, এক একটা প্রশ্ন ঠিক করলে 2 নাম্বার করে। কিন্তু স্যার ভুল করলে কি হবে? ভুল করলেই খেলা, এখানে নেগেটিভ মার্কিং আছে, তাই ভুল করলেই 0.50, অর্থাৎ বুঝতেই পারছো, সেই আবার তোমাদের সেই গল্প, অর্থাৎ 4টে ভুল করলে 2 নম্বর কাটা। পরপর যদি তুমি 4টে ভুল করো তাহলে 2 নম্বর কাটা। 4টে ভুল করা মানে তোমার একটা সঠিক প্রশ্নের নাম্বার বাদ হয়ে গেল। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? কারণ একটা সঠিক করলেই 2 নাম্বার পাবে, তাহলে একটা সঠিক প্রশ্নের নাম্বার বাদ হয়ে যাবে যদি তুমি 4টে পরপর ভুল করে ফেলো। তাই এখানটায় মাথায় রাখতে হবে, উত্তর যখন তুমি করছো তখন একেবারে ভেবে চিন্তে আনসার করো, কারণ এখানে কেউ স্পিড দেখবে না, অ্যাকুরেসি দেখতে চায়। কি বললাম বোঝা গেল? চলো এবার একটুখানি জেনে নিই যে এদের স্মার্ট ডাটাবেসটা কী জিনিস, বা পরীক্ষাটা কিভাবে কি করে এরা সিলেকশন টান করবে বা কী বলতে চাইছে, বা মেরিট লিস্ট বা কীভাবে প্রকাশিত করবে। চলো, প্রথমে একটাই পরীক্ষা, CBT এক্সাম, তোমরা সবাই জানো, সেটা দিচ্ছ। দেওয়ার পর তোমার যে র স্কোরটা হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ড ডাটাবেসে সেটা কিন্তু চেকিং হবে। হওয়ার পরে 10টা আলাদা আলাদা মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে? স্নাতক স্তরের জন্য 10টি পদের জন্য তুমি যদি আবেদন করো, পরীক্ষা দিতে হবে শুধুমাত্র একটা, আর একটা পরীক্ষার থেকেই প্রত্যেকটার মধ্যে কিন্তু ওখানেই কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রাপ্ত নম্বরটি 10টি আলাদা মেধা তালিকায় ইনপুট করে দেবে। বুঝতে পারছো কতটা স্মার্টভাবে হতে চাইছে এবার আস্তে আস্তে, কতটা স্মার্ট লেভেলে হতে চাইছে? বোঝা গেল? দেখো, নর্মালাইজেশন কি করে হবে? অনেকের মনে হতো আগে আমার শিফটে প্রশ্ন খুব কঠিন এসেছে, আমার শিফটে প্রশ্ন খুব সহজ এসেছে, তাই না? এই যাতে সহজ কঠিনের ব্যাপারটা না চলে, তাই জন্যই করেছে নর্মালাইজেশনটা। কীভাবে? দেখো, সবচেয়ে কঠিন শিফট, সবচেয়ে সহজ শিফট, ঠিক আছে? এদের গড় নম্বর এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ব্যবহার করে কমিশন কঠিন শিফটের নম্বর বাড়িয়ে দেয় এবং সহজ শিফটের সাথে ব্যালেন্স করে। সুতরাং প্রশ্ন কঠিন এলে ঘাবড়ানোর কিছু নেই। তাই নর্মালাইজেশন যেটা হবে, কঠিন সহজ দুটো মিলিয়েই নর্মালাইজেশন করা হবে গড় করে। তাই
এখানে কোনো রকম যে প্রশ্ন কঠিন এসেছে বলেই অনেকে ঘাবড়ে যায়, সেটা হওয়ার কিন্তু কোনো জায়গা আর নেই, বা সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। স্যার নিয়োগটা তাহলে কিভাবে হবে, বা সিবিটি পরীক্ষার পর শূন্য পদের ভ্যাকান্সির ভিত্তিতে কিভাবে ডাকা হবে প্রার্থীদেরকে? যদি কোনো পদের জন্য 5টির বেশি শূন্য পদ থাকে, ভালো করে বুঝবে, যদি কোনো পদের জন্য শূন্য পদ 5টির বেশি থাকে তখন 1:1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ যদি ভ্যাকান্সি 5টির বেশি থাকে তবে একটি সিটের বিপরীতে 15 জনকে ডাকা হবে, ওদের টার্গেট হচ্ছে 150 জনকে ডাকার। ঠিক ঠিক তেমনই শূন্যপদ যদি 5টির কম হয় তাহলে 1:30 রেশিওটা ডাকা হবে। তার মানে একটা সিটের জন্য 30 জনকে ডাকবে, একটা সিটের জন্য 30 জনকে ডাকবে। আবার এখানেও দেখো মাথায় রাখবে ওদের টার্গেট 150 জনকে ডাকা, ওদের টার্গেট হচ্ছে 150 জনকে ডাকা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি পরীক্ষা থেকে চাকরি পর্যন্ত রোডম্যাপ কী হওয়া উচিত? প্রথম রোডম্যাপ, তুমি সিবিই এক্সাম দিচ্ছ, কম্পিউটার বেসড এক্সামিনেশন দিচ্ছ, যেখানে তোমার মেরিট অনুযায়ী শর্টলিস্ট করা হচ্ছে। তারপর তুমি যখন ওটাতে সিলেকশন হলে তুমি তখন অনলাইনে তোমার সমস্ত ডকুমেন্টগুলোকে সাবমিট করবে এসএসসির ওয়েবসাইটে, সেগুলো ওরা ভালো করে স্ক্রুটিনি করবে। ঠিক আছে, অনলাইন ডকুমেন্টগুলো সঠিক হলে সেগুলি দপ্তরের জন্য যে পদের জন্য তুমি পাচ্ছ সেই পদের জন্য তোমাকে সেইখানে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে পাঠানো হবে। পাঠানোর পরে সরাসরি অফলাইনে অরিজিনাল ভেরিফিকেশান হবে। যেই অরিজিনাল ভেরিফিকেশান হয়ে যাবে তোমার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এই হচ্ছে এদের সিলেকশানের রোড ম্যাপ, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান ও তার পরবর্তী ধাপ। ঠিক আছে, তো সম্পূর্ণ নিশ্চিদ্র ইকোসিস্টেমের মধ্যে রাখা হয়েছে রিয়েল টাইমের বায়োমেট্রিক, সার্ভার লোড ব্যালেন্সিং, লাইভ ওয়েব ক্যামে এআই দিয়ে, নর্মালাইজেশন অ্যালগরিদম, সব কিছু নিয়ে কিন্তু একটু তুমি বুঝতেই পারছো যে এসএসসিও এআই জামানাতে এসে নিজেকে আপডেট করতে চাইছে। ঠিক আছে, তো সবচেয়ে বড় জিনিস এবারে দেখতে হবে, যে কারণে তোমার ফর্ম বাতিল হতে পারে এইগুলো আগে জানাটা তোমার জরুরি। কী কী কারণে? সাবমিট করার আগে সাধারণ ভুলগুলো থেকে সাবধান। ভুল ছবি বা সই, চশমা বা টুপি পরে ছবি তুলবে না, দেখে নেবে ভালো করে। ছবিটা বা সইটা ব্লার হয়ে আছে কিনা দেখে নেবে ভালো করে। ঠিক আছে, ওকে। একাধিক আবেদন, তুমি যদি একই ক্যাটাগরি পদের জন্য 2 বা 3 বার বা মাল্টিপল অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হবে। ভুল তথ্য প্রদান, বয়স, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার যদি তুমি কোনো রকম ভুল, ধরো তুমি মাধ্যমিকে পেয়েছো ধরো 85, তুমি ভুল করে সেখানে ধরো দিয়েছো 95, তোমার ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আরও দেখে নাও, শেষ মুহূর্তের চেক পয়েন্ট 4ই মে, এর মধ্যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, জাতিগত শংসাপত্র তোমার কাছে সব ঠিকঠাক আছে তো এটা দেখে নাও, নাহলে ফর্ম কিন্তু তখনও ক্যান্সেল হবে। কারণ 4ই মের পরে তোমার যে ফর্মগুলো তুমি পাবে সেগুলোর কিন্তু আর কোনো ভ্যালিড বা সেইগুলোর ভ্যালিডিটি এইখানে আমাদের এই কমিশন নেবে না। ঠিক আছে, ছবি বলে দিয়েছি অলরেডি। ভাষা, তোমার যে ভাষা পরীক্ষার মাধ্যম হিসেবে হিন্দি বা ইংলিশ, তুমি কী ভাষা চুজ করবে সেই ভাষা তুমি চুজ করে নেবে। ঠিক আছে, সেটা তুমি ওখানে ঠিকঠাক চুজ করেছো কিনা সেটা ফর্মে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, পরে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। বানান, প্রিভিউ অপশান ব্যবহার করে প্রতিটি বানান, তোমার নাম বা তোমার যে সমস্ত তুমি ডাটাগুলো ইনপুট করছো সেগুলো সব ঠিকঠাক বা সঠিক স্পেলিং লিখেছো কিনা সেগুলো চেক করবে, না হলে কিন্তু 500 টাকা পর্যন্ত খেসারত দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ডিজিটাল ব্যাকরণ আয়ত্তকরণ করুন, প্রস্তুতিতে ফোকাস রাখুন। আপনার জন্য প্রস্তুতির শুভকামনা রইল আমাদের তরফ থেকে। তাই আর দেরি নয়, ওয়েবসাইট ল্যাক করতে পারে, তার জন্য তোমার কি করতে হবে, তোমায় কিন্তু ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে হবে। আর যারা এইখানে প্রিপারেশানটাকে আরও মজবুত করতে চাইছো তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তুমি যদি একবার কমপ্লিট করো, পুরো 0 থেকে প্রো লেভেল পর্যন্ত কিন্তু আছে এটাতে, তুমি নিজেই কনফিডেন্ট পেয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য। আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে, তাই তোমরা বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা কিন্তু ইউটিউব আর প্লে স্টোর থেকে ইনস্টল করে, ঠিক আছে, বা এই যে ভিডিওটা দেখছো ইউটিউবে এই ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং বা অ্যাপের লিঙ্ক বলে, সেখানে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। সেখানে গেলে তুমি এই ব্যাচটা দেখতে পেয়ে যাবে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা তুমি যদি পারচেস করে নাও, এখান থেকে তুমি কী কী পাচ্ছ দেখে নাও। 3000+ ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, ইএসটি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তুমি দেখো এখানে বাইলিঙ্গুয়াল পেয়ে যাচ্ছ, আবার বাংলা ইংলিশ দুটো ভাষাতেই বই পেয়ে যাবে সমস্ত কিছু। আনলিমিটেড কোশ্চেন ব্যাক পেয়ে যাবে, মান্থলি একটা করে অফলাইন ক্লাস, উইকলি মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে। এবং এটা কেন নিতে বলছি,
কারণ এসএসসি তার কিন্তু প্যাটার্ন পরিবর্তন করছে, এসএসসির প্যাটার্ন কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এসএসসির প্যাটার্ন যেহেতু পরিবর্তন হচ্ছে, সেই প্যাটার্নে তোমার লড়াই করে বেঁচে থাকাটা বা টিকে থাকাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। আর সেটাই যাতে তোমার চ্যালেঞ্জিং ব্যাপারটায় তোমাকে আমরা সাথ দিতে পারি, সেজন্যই কিন্তু এই ব্যাচগুলো আনা হয়েছে। তুমি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা, ডাউনলোড করে OIT115 এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে, OIT115 এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট পেয়ে যাবে সেই ব্যাচের যা প্রাইস আছে তার উপরে। OIT115 কুপন কোডটা ইউজ করতে ভুলো না, OIT115। তো আশা করছি বোঝা গেল। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কিন্তু এসএসসির ওয়েবসাইট আর ssc.nic.in নেই, তোমরা কিন্তু আবেদন করবে ssc.gov.in এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো প্রত্যেকের পরীক্ষা, তার জন্য অবশ্যই রইল শুভকামনা আমাদের তরফ থেকে। তোমরা ফর্ম ফিল আপটা ঠান্ডা মাথায় সুন্দরভাবে করবে। আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউটিউব চ্যানেল। আমাদের এটা হচ্ছে টিচিং লেভেলের বা টিচিং পড়ানোর জন্য বা পড়াশুনো করার জন্য মেন চ্যানেল। ব্যাঙ্কিংয়ের চ্যানেল এটা, বিএসএসসিআই ব্যাঙ্কিং নামে, বিএসএসসিআই কম্পিটিটিভ, বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স, বই বিপণী, নেক্সট জেন লার্নিং, মাই স্টক মেন্টর। তো যা এই পুরো বিএসএসসিআই চ্যানেলগুলো যারা এখনও সাবস্ক্রাইব করুন, সবাই সাবস্ক্রাইব করে নাও। আর এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর ভিডিওটায় তোমাদের কোথায় ডাউট আছে বা আরও কি জানতে চাও, কমেন্ট সেকশন জানাতে ভুলো না। তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ অল, উইশ ইউ অল দ্য বেস্ট।